বিধান অনুসারে নিকাহ রেজিস্ট্রেশনের যে ফর্মটি রয়েছে সেই ফর্মের 14 নম্বর কলমে একটা বিশেষ পরিবর্তন এসেছে। সেখানে পূর্বে যে বিষয়টা লেখা ছিল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেনমোহরের টাকার পরিমাণ, এই বিষয়টা পরবর্তী এসে দেনমোহর কী পরিমাণ মজ্জল দিয়েছিল সেই বিষয়টা উল্লেখ থাকে। অর্থাৎ দেনমোহরের যে পরিমাণ টাকা সেটা আগে সংখ্যায় লিখে পাশে লিখে দেওয়া হতো, কিন্তু 14 নম্বর কলমে এখন যে বিষয়টা সংযোজন করা হয়েছে সেটা হলো যে বিবাহ সম্পন্ন হওয়ার পর তাদের জীবদ্দশায় অথবা বিবাহ হওয়ার সময় তারা কি পরিমাণ টাকা পরিশোধ করেছে। একটা হলো মুআজ্জল, যা তলবি তাৎক্ষণিক, আর হচ্ছে মুআজ্জল যেটা হলো বিলম্বিত। যারা আরবি পড়াশোনা করেন, যারা আরবি সাহিত্য জানেন তারা এই বিষয়টা জানেন, যেহেতু এটা মুসলিম ল থেকে এসেছে। বিলম্বিত যে টাকাটা সেটা জীবদ্দশায় যে কোনো সময় পরিশোধ করা যাবে বা মৃত্যুর পরও পরিশোধ করা যাবে। আর যেটা মুআজ্জল, যেটা হলো তাৎক্ষণিক, সাথে সাথে দিতে হবে, সেই টাকাটা এই 14 নম্বর কলামে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দিতে হবে বিবাহ রেজিস্ট্রেশনের সময়, যেখানে এত টাকা এভাবে মুআজ্জল বা পরিশোধিত হয়েছে। আর বিলম্বিত যে টাকাটা রয়েছে সেই টাকাটা কিভাবে পরিশোধ করবে তার ব্যাখ্যাটা এখানে লিখে দিতে হবে। এটা হতে পারে প্রপার্টির মাধ্যমে, সম্পদের মাধ্যমে, বাড়ির মাধ্যমে, গাড়ির মাধ্যমে, ফ্ল্যাটের মাধ্যমে, ক্যাশ টাকা, যে কোনোভাবে সেই টাকাটা পরিশোধ করতে পারবে। এবং মুসলিম শরিয়া আইন অনুসারে কিন্তু সেটা মৃত্যুর পরও পরিশোধযোগ্য। যার কারণে এই 14 নম্বর কলমের যে বিষয়টা উপস্থাপন করা হয়েছে সেটা হলো যে আপনারা যে পরিমাণ টাকা পরিশোধ করবেন, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে যেটা পরিশোধিত হবে সেটা পরিশোধের বিষয়ের সাথে সাথে উল্লেখ করে দিতে হবে, আর যে টাকাটা বাকি থাকবে সেটা কিভাবে পরিশোধিত হবে তার ব্যাখ্যা লিখে দিতে হবে। এটা পরিবর্তন করার পিছনে আরেকটা কারণ রয়েছে, সেটা হলো যে আমরা দীর্ঘদিন আদালতে প্র্যাকটিস করার কারণে বা এই আইনে প্র্যাকটিস করার কারণে আমরা জিনিস দেখতে পাই, সেটা হলো যে সাধারণত আদালতে পারিবারিক আইনের যে মামলাগুলো হয় এই দেনমোহরের উপরে, সেখানে অপরিশোধিত টাকার উপরে কিন্তু মামলা হয়। কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে অনেক ছেলেরা বিয়ের সময় অনেক গহনা বা টাকা পয়সা, ক্যাশ টাকা দিয়ে বা অর্নামেন্টস দিয়ে কিন্তু অনেক টাকা পরিশোধ করে ফেলে, সেটা কিন্তু এখানে উল্লেখ করা থাকে না। কিন্তু দেনমোহরের পাওনার যে টাকাটা রয়েছে, যেটা স্পেসিফিক উল্লেখ থাকে, এইটা সম্পূর্ণের উপরে মামলা হয়। যার কারণে দেনমোহরের টাকা ক্লিয়ার করার জন্য আদালতে একটা ধূম্রজাল সৃষ্টি হয়। এক পক্ষ বলে যে আমি টাকা পরিশোধ করে দিয়েছি, আরেক পক্ষ বলে যে আমি স্বর্ণালঙ্কার দিয়ে দিয়েছি, আরেক পক্ষ বলে আমি পাই নাই, বা স্বর্ণালঙ্কার নেওয়ার সময় তো কোনো ডকুমেন্টারি করে নেওয়া হয় নাই। এই বিষয়গুলো থাকার কারণে জটিলতা সৃষ্টি হয়। যার কারণে 14 নম্বর কলামের যে পরিবর্তনটা এসেছে এটা যৌক্তিক। এই পরিবর্তনটা সম্পর্কে সবার জানা উচিত। যদি কোনো বিষয় বাকি থাকে সেটা পরিষ্কার উল্লেখ থাকবে, এটা আমি তখন এভাবে পরিশোধ করব, আর যেটা পরিশোধিত হবে সেটা পরিষ্কারভাবে লিখে দিতে হবে। অর্থাৎ পুরো বিষয়টা ট্রান্সপারেন্ট থাকতে হবে। কারণ হলো কোনো কারণে যদি এই নিকাহটা বা এই বিয়েটা তালাকের রূপ নেয় অথবা ডিভোর্সে অথবা বিচ্ছেদে পরিণত হওয়ার পরে দেনমোহরের প্রসঙ্গটা নিয়ে যখন আদালতে যাওয়া হয়, তখন আদালত যেন এই যে 14 নম্বর যে কলামটা রয়েছে সেই কলামটা দেখার সাথে সাথে বুঝতে পারে যে তার এত পরিশোধিত ছিল, এটা আইনগতভাবে বাইন্ড, আর এত অপরিশোধিত রয়েছে, এটা তাকে দিতে হবে। এই বিষয়টা স্বচ্ছ করার জন্য এই 14 নম্বর কলামটার বিশেষ একটা পরিবর্তন, সেই পরিবর্তনটা অত্যন্ত গ্রহণযোগ্য। এই দফা 14 সাথে অটোমেটিক্যালি আরেকটা বিষয় এসে সংযুক্ত হয়েছে, সেটা হলো যে এই বিয়ের সাথে সংযুক্ত তালাকের একটা ম্যাটার রয়েছে। যদি কোনো কারণে তাদের বনিমানা না হয় এবং তারা যদি ডিভোর্সে চলে যায়, তাহলে ডিভোর্স দেওয়ার সময় মেয়ের যে অধিকারটা রয়েছে, সেই মেয়ের যে অধিকার যেটা বিলম্বে বা পরবর্তী সময় পরিশোধিত হবে, একটা কথা এখানে স্পেসিফিক উল্লেখ রয়েছে। এই একটা কথার কারণে ডিভোর্স দেওয়ার সময় তার যে দাবিটা রয়েছে সেই দাবিটা সম্পূর্ণ, অপরিশোধিত যে দাবিটা সেটা সম্পূর্ণ পরিশোধ করার পরে ডিভোর্স দিতে হবে। আদারওয়াইজ পরবর্তী সময়ে পারিবারিক আইনে এটা দেখা যাচ্ছে যে পরবর্তী সময়ে যদি কোনো কারণে এই টাকা পরিশোধ না করে কেউ দ্বিতীয় বিবাহ করে বা তার সাথে ডিভোর্স হয়ে যায়, তাহলে মেয়ের যে অপরিশোধিত যে দাবিটা রয়েছে সেই দাবিটা পরিশোধ করতে সে বাধ্য। আদালতে যাওয়ার সাথে সাথেই তার বিরুদ্ধে এটা নিয়ে তার বিরুদ্ধে কিন্তু এলিগেশন হবে। যার কারণে আপনারা এই বিষয়টাতে সচেতন থাকবেন। যদি ডিভোর্সের কোনো ম্যাটার থাকে তাহলে অবশ্যই 14 নম্বর কলামটাকে আপনারা ডিসকাস করে নেবেন, বা সেকেন্ড ম্যারেজের কোনো বিষয় যদি থাকে, কারণ এই বিষয়ে উচ্চ আদালতে একটা সিদ্ধান্ত এসেছে, যদি সেকেন্ড ম্যারেজের কোনো বিষয় থাকে তাহলেও আপনারা 14 নম্বর কলামটা সম্পর্কে একটু জেনে নেবেন, জেনে তারপরে আপনার পরবর্তী পদক্ষেপটা নেবেন। আদারওয়াইজ আইনগত জটিলতা পড়তে পারেন।